জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব মাঘ মাসে যে 3টি সবজি গ্রহণ করতে নেই সে সম্পর্কে। ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং কমেন্টে একটিবার হলেও জয় মা লক্ষ্মী লিখে জানাবেন এবং ভিডিওটি পারলে শেয়ার করে দেবেন। যাই হোক, প্রথমেই আমরা জেনে নেব যে মাঘ মাসে কোন সবজিগুলো গ্রহণ করতে নেই। দেখুন, অনেকে মাঘ মাসে শরীর ও মনকে পবিত্র রাখতে শাক সবজি, বিশেষত নির্দিষ্ট কিছু তামসিক সবজি খাওয়া এড়িয়ে চলেন। মাঘ মাসে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো মূলো বা মূলা। দেখুন, বৈদিক শাস্ত্র ও আয়ুর্বেদ মতে মাঘ মাস শীত প্রধান হওয়ায় এই সময়ে দেহের কফের প্রকোপ বাড়ে এবং হজম শক্তি দুর্বল থাকে। মূলোকে কটু, রুক্ষ ও গুরুপাক সম্পন্ন খাবার বলা হয়েছে, যা এই সময়ে দেহের ভারসাম্য নষ্ট করে গ্যাস, অম্বল ও কফ বৃদ্ধির কারণ হতে পারে। তাই ধর্মশাস্ত্রে মাঘে মূল্যং ত্যাজ্যং বলে মূল্য বর্জনের কথা বলা হয়েছে। অন্যদিকে বিজ্ঞান মতে মূলোতে থাকা উচ্চমাত্রার ফাইবার ও সালফার জাতীয় উপাদান শীতকালে কম বিপাকহারের কারণে সহজেই হজম হয় না। ফলে পেটে ব্যথা, গ্যাস, অ্যাসিডিটি ও সর্দি কাশির মতো সমস্যা বাড়তে পারে। এই কারণে শাস্ত্র এবং বিজ্ঞান দুই দিক থেকেই মাঘ মাসে মূলো খাওয়া নিষিদ্ধ। সুতরাং পরিবারের কোনো সদস্যই এই মাসে মূলোর তরকারি খাবেন না। এছাড়াও মাঘ মাসে অতিরিক্ত ভাজাভুজি খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো এবং বেশি তেল মশলা দেওয়া খাবার এই মাসে না খাওয়াই উচিত। শরীরে অন্য কোনো সমস্যা না থাকলে সারাদিনে অন্তত 30 মিনিট রোদে থাকুন এবং স্নানের আগে ভালো করে সরষের তেল মাখুন। মাঘ মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন ও সূর্যাস্তের পর প্রদীপ জ্বালান। তবে কোনোদিন সন্ধ্যাবেলায় তুলসী গাছে জল দেবেন না, এটিকে অশুভ কাজ বলে ধরা হয়। শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাস নতুন মন্দির তৈরি, বিবাহ, উপনয়ন ইত্যাদি শুভ কাজ করার জন্য উপযুক্ত সময়। এই মাসের দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো ওল। আয়ুর্বেদ মতে মাঘ মাস শীত প্রধান হওয়ায় এই সময় দেহে কফ বৃদ্ধি পায় এবং হজমাগ্নি তুলনামূলকভাবে দুর্বল থাকে। ওল অত্যন্ত ভারী, উষ্ণ, গুণযুক্ত খাবার। এই সবজিটি কফ ও পিত্তকে উত্তেজিত করে শরীরে চুলকানি, অস্বস্তি, গ্যাস ও রক্ত দূষণের প্রবণতা বাড়াতে পারে। তাছাড়াও শাস্ত্রে বলা হয়েছে এই সময় ওল বাস্তুর ওপর নেগেটিভ প্রভাব ফেলে, তাই মাঘ মাসে ওল খাওয়া উচিত নয়। অন্যদিকে বিজ্ঞান মতে ওলে থাকা ক্যালসিয়াম অক্সালেটের সূক্ষ্ম কণা গলা ও অন্তে জ্বালা সৃষ্টি করতে পারে এবং প্রচণ্ড শীতে এই সবজি সহজে হজম হয় না। ফলে অম্বল, পেট ব্যথা ও অ্যালার্জি জনিত সমস্যা দেখা দিতে পারে। এই কারণে শাস্ত্রীয় বিষয় অনুযায়ী এবং আধুনিক বিজ্ঞান উভয় দিক থেকেই মাঘ মাসে ওল খেতে মানা করা হয়। অতএব মাঘ মাসে ওল দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। তবে মাঘ মাসে বিভিন্ন ব্রত পালনের সময় খাবার হিসেবে পেঁপে, কলা, লেবু এবং মৌসম্বি, ফলমূল, শ্যামা চালের পায়েস, ফুলকপি, বাঁধাকপি বা আলুর তরকারি বা লুচি, পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানা খাওয়া যেতে পারে। তবে মাঘ মাসে খুব বেশি ঠান্ডা কোনো খাবার খাবেন না। উপোসের সময় ভোগ প্রসাদ রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ এবং সরষের তেলের পরিবর্তে ঘিয়ের ব্যবহার করবেন। দেখুন, কথিত আছে মাঘ মাসে সরস্বতী পুজো বা শ্রীপঞ্চমীর আগে কুল খেতে নেই। এই বিশ্বাসের পেছনে শাস্ত্রীয় ও বিজ্ঞান মতে ব্যাখ্যা রয়েছে। বৈজ্ঞানিক দৃষ্টিতে পৌষ মাসের শেষে কুল সাধারণত সম্পূর্ণ পাকা অবস্থায় থাকে না। আধা পাকা কুলে ক্যানিন ও অম্লজাতীয় উপাদানের পরিমাণ বেশি থাকে, যা পাকস্থলীতে গ্যাস, কোষ্ঠকাঠিন্য ও অম্বল সৃষ্টি করতে পারে। শাস্ত্র মতে শ্রীপঞ্চমী তিথিতে দেবী সরস্বতী বিদ্যার বাগদেবী ও পবিত্রতার অধিষ্ঠাত্রী রূপে পূজিতা হন। শাস্ত্রীয় বিধানে কাঁচা বা আধা পাকা ফল সরস্বতী পুজোর আগে খাওয়া অনুচিত বলা হয়েছে। এছাড়াও মাঘ মাস ও সংযম ও শুদ্ধাচারের মাস। এই সময়ে তিকন কষা বা রক্তদোষবর্ধক খাদ্য ত্যাগ করার কথা বলা হয়েছে। আর এই কুলকে আয়ুর্বেদে কষা ও অম্ল রসযুক্ত খাবার বলা হয়, যা কফ ও পিত্তকে উত্তেজিত করে এবং শ্রীপঞ্চমীর আগে কুল খেলে বিদ্যা ও বাক শক্তিতে বাধা আসে। তাই সরস্বতী পূজা হয়ে যাওয়ার পর কুল খাওয়া শুভ বলে মনে করা হয়।
এই বন্ধুরা, এবার আসছি মাঘ মাসের তৃতীয় নিষিদ্ধ সবজিটির কথায়। এটি হলো মেথি শাক। শাস্ত্র মতে মাঘ মাসে এমন খাদ্য বর্জনীয় যা শরীরে অতিরিক্ত উত্তাপ, অস্বস্তি বা অস্থিরতা আনে। মেথি শাক পিত্ত বাড়ায় বলে জ্বালা, রাগ ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। বৈজ্ঞানিক মতে মেথি শাকে প্রাকৃতিক থার্মোজেনিক উপাদান থাকে যা শরীরের অভ্যন্তরীণ তাপ বাড়িয়ে দেয়। কিন্তু শীতে এটি অতিরিক্ত দুর্বলতা বা অস্বস্তি সৃষ্টি করতে পারে এবং মেথির উষ্ণ ও শুষ্ক গুণ ত্বকের চুলকানি ও ফাটা সমস্যা বাড়াতে পারে। তাই মাঘ মাসে মেথি শাক খেতে বারণ করা হয়েছে। এছাড়াও ভগবান কৃষ্ণ, ভগবান মহাদেব, মা কালী, ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর এই পবিত্র মাসে কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার না খাওয়াই ভালো। আচ্ছা, এরপর জেনে নেব মাঘ মাসের স্পেশাল কিছু টোটকা সম্পর্কে, যেগুলো করলে 100% জীবনে আর্থিক উন্নতি হয়। প্রথম উপায়টি হলো মাঘ মাসে প্রতিদিন ভোরে সূর্যোদয়ের সময় স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে সূর্যদেবকে জল অর্ঘ্য দিলে আপনার কাজের জায়গায় বাধা দূর হয় ও উপার্জনের পথ প্রশস্ত হয়। বিশেষ করে তামার পাত্রে জল, লাল ফুল ও সামান্য গুড় দিয়ে অর্ঘ্য দিলে অনেক বেশি শুভ ফল মেলে। দ্বিতীয় উপায়টি হলো মাঘ মাসের দানকে অক্ষয় ফলদায়ী বলা হয়েছে। দরিদ্র, ব্রাহ্মণ, সাধু বা গরিব মানুষকে তিল, চাল, ঘি, কম্বল বা শীত বস্ত্র দান করলে অপ্রত্যাশিত আয় ও সঞ্চয়ের সুযোগ আসে। বিশেষ করে মাঘী পূর্ণিমা ও অমাবস্যার দিনে দান করলে দ্রুত ফল পাওয়া যায়। তৃতীয় উপায়টি হলো এই মাসে যে কোনো শুক্রবার সন্ধ্যাবেলায় ঘরে ঘি বা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মী স্তোত্র বা কনক ধারা স্তোত্র পাঠ করলে ঘরে অর্থের আগমন স্থায়ী হয়, অযথা খরচ কমে যায় এবং আপনার টাকা ধরুন কোথাও আটকে আছে, সেই টাকা আপনি কিন্তু ফেরত পেতে পারেন। এবার আসছি চতুর্থ উপায়টি কথায়। মাঘ মাসে একটি হলুদ কড়ি বা একটি রূপোর মুদ্রা একটা লাল কাপড়ে বেঁধে ঘরের পুজোর স্থানে রাখলে ব্যবসা ও চাকরিতে উন্নতি ঘটে এবং আয় ধীরে ধীরে বৃদ্ধি পায়। পঞ্চম এবং শেষ উপায়টি হলো এই মাসে কাউকে অন্ন দান করলে, বিশেষ করে রান্না করা গরম খাবার দান করলে সংসারে অন্ন এবং অর্থ দুইয়েরই অভাব দূর হয়। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। নমস্কার, ধন্যবাদ।